আসসালামু আলাইকুম, সবাইকে জানাই সুস্বাগতম। বাংলাদেশে সম্প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু অরাজকতা হয়েছে। এইটা নিয়ে আমি দুইটা কথা না বলে আসলে থাকতে পারছি না, কারণ বুকের ভিতরে আসলে কিন্তু কথা জমে আছে। অনেক কথা বললে নিজেকে একটু হালকা মনে হয়। তো দেখুন, আপনি একটা ভুল সরকার করবে, বা আপনি একটা ভুল করেছেন, আমি ভুল করতে পারি, কিন্তু এটার প্রতিবাদের যে ভাষা, এটা কিন্তু সঠিক ওয়েতে হওয়া দরকার। মানে এই কথা কেন বললাম, এখানে বাংলাদেশে যে আবহাওয়া বিপর্যয়, বন্যার কারণে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন আহ, উপজেলায়, জেলায় পরীক্ষা বিঘ্নিত হয়েছে। এইটা অবশ্যই সরকার পরীক্ষা নিয়েছে, শিক্ষামন্ত্রী এই কাজটা ভালো করে নাই, নাম্বার ওয়ান। এখন এইটার তো সমাধান আছে। এখন এটার সমাধান কি? আপনি বাংলাদেশে দেখলাম চিটাগাংয়ের বোর্ডে, চিটাগাং বোর্ডের যে গেট স্টুডেন্টরা ভেঙে নিয়ে গেছে। তারপরে বিশেষ করে বিভিন্ন বড় বড় মহাসড়ক অবরোধ হয়েছে, ভাঙচুর হয়েছে গাড়িতে, বিশেষ করে বাসে প্রচুর ভাঙচুর হয়েছে। এখন ব্যাপারটা হলো যে এইটা নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে, বিরোধী দল কিন্তু প্রশ্ন করেছে শিক্ষামন্ত্রীকে, শিক্ষামন্ত্রী জবাব দিয়েছে। এবং শিক্ষামন্ত্রী বিশেষ করে ফিজিক্সে যে ভুল যে প্রশ্ন হয়েছে সেখানে নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরে যেটা বিশেষ করে যে সমস্ত জায়গায় পরীক্ষা দিতে পারেনি যে সমস্ত শিক্ষার্থী, সেখানে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। আবার বিশেষ করে চিটাগাং বোর্ডে তো পরীক্ষা পুরো বন্ধ আছে। এখন আমি আমার মানে এখানে মূল আলোচনার মূল বিষয়বস্তুটা কি, যে আমি যেটা বলতে চাই সেটা হলো, দেখুন, বাংলাদেশে বিগত ২০ বছরে শিক্ষা ব্যবস্থা একবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা ছিল পরিকল্পিত, কারণ যদি যে জেনারেশন সুশিক্ষা না পায়, ওই জেনারেশন কিন্তু দেশের ন্যায়ের পক্ষে কথা বলবে না। যে জেনারেশন মাদকাসক্ত হয়ে যায়, আপনারা জানেন যে বাংলাদেশে মাদকের বর্তমানে কি পরিমাণ সহজলভ্যতা। বাংলাদেশে মাদক বর্তমানে আপনি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা কর্নারে কর্নারে অবাধ বিচরণ। এইটা কিন্তু পরিকল্পিতভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এবং মায়ানমার, আমি পরিষ্কার করে বললাম, তারা কিন্তু এইটা তাদের ব্যবসার সাথে ছড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশের যারা রাজনীতিবিদ, বাংলাদেশ কিন্তু সরকারের কোনো দোষ নেই, সরকারকে, রাজনীতিবিদরা সরকার চালায়, তো তারা তাদের ব্যবসার স্বার্থে তারা এই মাদকের ব্যবসা করেছে। তারা হাজার 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 কোটি টাকা এই মাদক দিয়ে বাণিজ্য করে। এখন এই কথা এর সাথে কতটুকু রিলেভেন্ট বা সঙ্গতিপূর্ণ, দেখুন, আমরা দেখেছি বাংলাদেশে অটো পাসের যে বিশাল এক ইতিহাস আমরা দেখেছি, যে অটো পাস হয়েছে, এবং অটো পাসের যারা পাশ করেছে তারা বাংলাদেশের জন্য কতটা কৃতিমান হবে, বা তারা কতটা বাংলাদেশের এই জেনারেশন বা এই দেশের অর্থনীতিতে কতটা গুরুত্ব রাখবে, এইটা আপনি বোঝেন। আপনি যদি আমার এই ভিডিও একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, আপনি বুঝতে পারবেন। এখন এই যে শিক্ষার্থীরা, তারা তাদের যে যৌক্তিক দাবি, তারা কিন্তু যৌক্তিক দাবি করেছে। আপনারা যদি কোনো শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী থাকেন, আমার এই ভিডিও দেখেন, আপনারা যে দাবিটা করেছেন যৌক্তিক, তো যৌক্তিক দাবি এটা তো আপনার পূরণ করা হলো। তো এরপরও আপনাদের তো কোনো আন্দোলনের কোনো নাই, আপনাদের কোনো রাইট নাই। আর দ্বিতীয় কথা, আপনি আন্দোলনটা করবেন, আন্দোলনের তো একটা ভাষা থাকবে। এখন আন্দোলন হলেই যে ভাঙচুর হবে, অবরোধ হবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, এইটা কিন্তু মূলত কোনো সুস্থ চিন্তাভাবনা নয়। আর আমি যেটা আমার সেন্সে আমি যেটা দেখেছি, যে ওই যে আগে বড় সংখ্যক একটা সংখ্যা ছিল, তারা পড়াশোনা না করে পাশ করবে, তো তাদের টেন্ডেন্সিকে যে বন্যা হয়েছে, এখন যদি আবার একটা অটো পাস পাওয়া যায়, তো আসলে এই অটো পাস দিয়ে কী হবে? আমরা দেখেছি এক একটা বোর্ডে 90% পাস, 95% পাস, 80%-এর উপরে অল টাইম পাস। আসলে এই পাস দিয়ে আমাদের কি হবে? আপনি এই দেশে যদি বেকার তৈরির কারখানা যদি এই ভার্সিটি হয়, তাহলে এই স্টুডেন্টরা বাংলাদেশের এই চাকরির বাজার তো নাই, তো এই চাকরির বাজার তো বাংলাদেশে তৈরি করে তো আসলে এই ব্যাচেলর বা এই মাস্টার্স প্রোডাকশন করা উচিত। আপনি উন্নত বিশ্বে দেখেন, সেখানে এই শিক্ষা পদ্ধতি এবং তাদের চাকরির বাজার সাথে সমন্বয় করে সেখানে সব কিছু অপারেট করা হয়। তো বাংলাদেশে তো এটা হয় না। সেখানে যে শিক্ষার্থীদের ব্যর্থতা না, এখানে অবশ্যই এডুকেশন মিনিস্ট্রি, সরকারের এই ব্যর্থতা আমি বলবো। তো এখন এই যে বাংলাদেশে কিছু একটা হলেই যে একবারে জ্বালাও পোড়াও, বা এই যে আরেকটা ব্যাপার দেখেন, এই জেনজি, এই জেনজি নিয়ে একটু কথা না বললেই না হয়। দেখেন, জেনজি নিয়ে কথা কেউ ভয়তে বলে না। কেন বলে না? যে
এইটা বলা হয় যে অ্যারিস্টটল মনে হয় বলছিল যে গণতন্ত্র হলো মূর্খের রাজনীতি। দেখেন এখানে একটা মানুষ যদি নাও বোঝে, ওই মানুষের পক্ষে যদি 5 লক্ষ লোক দাঁড়াই যায় ওই সঠিক, কারণ কি ও শক্তিতে ও বেশি। এখন জেনজি বাংলাদেশের একদম মূল ফোর্স, মূল শক্তি। এই জেনজি ছাড়া তো বাংলাদেশ অচল। এখন এই জেনজি সে যদি একটি ভুল পদক্ষেপ নেয়, সে এই দেশ তো সাফার করবে। এখন এই জেনজি দোষ কি? তারা বর্তমানে বাংলাদেশের ভুল সংস্কৃতি, তারা অ্যাগ্রেসিভ, তারা শিক্ষামুখী না, তারা রাজনীতিমুখী। এখন এই জেনজির তো এটা মূলত কাজ হওয়ার কথা না। জেনজির কাজ কি হবে? সে তার এডুকেশন যখন পিরিয়ড থাকবে, সে ভার্সিটিতে পড়বে, সেই তার ভালো মেধা নিয়ে ভার্সিটি থেকে বের হবে, এরপরে সে রাজনীতি করুক বা এরপরে সে একজন গবেষক হোক বা সে শিক্ষক হোক বা সে রাজনীতিক সে হবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি, এই জেনজি সে মানে বাংলাদেশের যে এই যে ডিসিশন মেকার থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে একটা এলোমেলো হয়ে যাচ্ছে। বাংলাদেশের 24-এর গণ আন্দোলন হয়েছে, সেখানে জেনজিদের ভূমিকা ছিল, কারণ এই জেনজি ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না। কিন্তু সেটা কখন জেনজি কখন এই আইন হাতে তুলে নিয়েছে? যখন সরকার ব্যর্থ হয়েছে, যখন সরকার স্বৈরাচার হয়েছে, তখন জেনজি হাত দিয়েছে। কিন্তু জেনজিদের পক্ষে তো দেশ কন্ট্রোল করা সম্ভব না, কারণ আপনার বয়স 25, আপনার বয়স 20, একজন নতুন এমপি যদি প্রথম সে পার্লামেন্টে যায়, সে পার্লামেন্টে যাই তার বসতেই পুরো 5 বছর চলে যায় যে পার্লামেন্ট কেমনে কথা বলতে হবে, কেমনে চালাবে। তাই আপনি 20 বছর বয়সে আপনি কি দেশের শাসন গ্রহণ করতে পারবেন? এটার পরিপক্কতার ব্যাপার আছে, এটা বোঝার ব্যাপার আছে। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে জেনজি বাংলাদেশের মূল ফোর্স, মূল শক্তি, মূল মেধা, সব কিছু। এই জেনজি এটা কিন্তু অবশ্যই ভালো দিকে ডাইভার্ট করতে হবে। জেনজি তাদের চিন্তা চেতনা, তাদের গবেষণা, তাদের পড়াশোনা এটা হইতে হবে দেশের স্বার্থে। এখন এই যে কয়দিন পর পর এই জেনজিদের রাজনীতিতে এখানে ব্যবহার করা হয়, আবার কিছু জেনজি শর্টকাটে মানে অনেক কিছু করার জন্য তারা রাজনীতিতে আসতেছে বা তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। আমি দেখলাম যে এই আন্দোলনের মধ্যে তারা এই নরওয়ের যে সিগনেচার, যে ভাইকিংসদের যে বৈঠার যে কি বলে সিম্বলিক, তারা এটা করলো। আচ্ছা, আপনি আন্দোলন করবেন, এই নরওয়ের সংস্কৃতি আপনার এখানে কেন টেনে আনতে হবে? আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো পরবর্তীতে আরও বিস্তারিত বলবো। সেটা হলো যে বাংলাদেশে কিন্তু মানে অপসংস্কৃতির সয়লাব। আমাদের সংস্কৃতির কোনো চর্চা নাই এখানে। আমরা যত বিদেশি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি টাইনে এনে আমরা চর্চা করব। আর জেনজি যেটা একজন করে, সেটা অন্য জেনজিরা এটা মানে অনুকরণ করে। দেখুন, আপনি দেশের মূল দায়িত্বে সামনে যাবেন এই জেনজি, তো আপনার তো বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের স্টেবিলিটি, বাংলাদেশের রাজনীতি, উন্নয়ন, এটা তো আপনার তো সামগ্রিক একটা বুঝতে হবে যে আপনি এইটা করতেছেন, এটা সামগ্রিক ইম্প্যাক্ট কী, সামগ্রিক এই দেশের প্রভাবটা কী পড়বে। আপনি বাংলাদেশে যদি অপসংস্কৃতি বা আপনি যদি একটা ত্রাসের রাজত্ব কায়েম করেন, আপনি সব কিছুতে যদি প্রেশার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে তো বাংলাদেশের তো যে ট্রাকে আছে সেই ট্রাকে থাকবে না। অলরেডি আমরা ডিস্ট্রাক অবস্থায় আছি। তো আমার আলোচনাটা খুব বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কথায় কথা চলে আসে আসলে। তো আমরা যেটা বর্তমানে কিন্তু আমরা হাইপের দুনিয়ায় চলছি। একটা মানুষ একটা ভুল করলে আমরা সেই ভুলের মধ্যেই যাচ্ছি। আমাদের যে সেন্স, আমাদের যে নীতি নৈতিকতা, আপনি আপনার সিদ্ধান্ত নিন। আপনি কে কী করলো এইটা তো দেখার ব্যাপার না। আপনার একটা সেন্স তো আল্লাহ তাআলা দিয়েছে, আপনার এই সেন্সকে আপনি ব্যবহার করেন। আপনি একজন মানে একটা দেখবেন যে অল্প বয়সী, যে উঠতি বয়সী, যে যারা একটা ছেলে একটা যে কোনো একটা স্টাইল করলো বা একটা হেয়ার কাট করলো, যেটা আসলে খুব একটা সুন্দর না বা শোভনীয় না, ওইটা আরও লক্ষ লক্ষ সবাই অনুসরণ করছে। কোন এক ইউটিউবার সে যদি বাংলাদেশের আইডল হয়, তাহলে এই দেশের তাহলে স্ট্যান্ডার্ড আপনার কোথায় যাবে? একজন টিকটকার প্রিন্স মামুন বা হিরো আলম, সে যদি এই দেশের আইকন হয়, সে যদি এই দেশের ওই যে থটস অফ বেল্লাল, ঠিক আছে, আমি এদেরকে ছোট করে কথা বলতেছি না, কিন্তু এরা তো এই দেশের আইডল হওয়া উচিত না। এই দেশের তো আইডল হওয়া উচিত হয়েছে যে এই সাবিরুল ইসলাম। এই সাবিরুল ইসলাম নামটা আপনারা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা 100 জনের মধ্যে 80 জন বা 99 জন পর্যন্ত জানেন না। তো আপনার তো আইডল হওয়ার কথা সাবিরুল ইসলাম, আপনার তো আইডল হওয়া উচিত ছিল ডক্টর ইউনূস, আপনার তো আইডল হওয়া উচিত ছিল একজন গবেষক বাংলাদেশের। তো সেইটা আইডল না। আপনার আইডলকে ওই তৌহিদ আফ্রিদি, আপনার আইডল হিরো আলম, আপনার আইডল হচ্ছে থটস অফ বেল্লাল। এখন এই জাতীয় লোক যদি বাংলাদেশের আইডল হয়, এই দেশের ভাবমূর্তি বা এই দেশের প্রগতি
খুব হাই রিস্ক। তো মূলত হাই রিস্কেই রয়েছে। মূলত আমরা যতই সম্ভাবনার কথা বলি, আমরা যেদিকে যাচ্ছি এতে মনে হয় না বাংলাদেশ সামনে একটা স্টেবল অবস্থায় থাকতে পারবে। আমাদের আবার সেই 5 বছর বা 10 বছর অন্তর অন্তর যুদ্ধ করে নতুন নতুন স্বাধীনতা আনতে হবে। এত স্বাধীনতা তো একটা দেশের দরকার হয় না। কারণ আমাদের দরকার হয় আমাদের রক্ত গরম। আমরা একটা ভুল সংস্কৃতির চর্চায় রয়েছি। এখানে কোনো আমাদের নীতি আদর্শ নাই। যে যার মতন আদর্শ বানাচ্ছে বাংলাদেশে বর্তমানে। এভাবে আসলে চললে বাংলাদেশ আসলে খুব একটা ঝুঁকির মধ্যে পড়বে। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহ করুন। আমি এইভাবে বাংলাদেশের জাতীয় ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি এবং তথ্য প্রযুক্তি নিয়ে কন্টিনিউ কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।